আধুনিক সময়ে প্রতিটি পরিবারে একটা বিষয় অবশ্যই ঘটতে দেখা যাচ্ছে। অন্তত একজন মানুষ পিঠে ব্যথার সমস্যায় ভুগছেনই। বর্তমান সময়ে পিঠে ব্যথার সমস্যা আরও বেড়েছে, বই কমেনি। বিশেষ করে আইটি সেক্টরের কর্মী, শিক্ষকতার মতো কর্মে নিযুক্ত ব্যক্তি এবং দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন এমন ব্যক্তিদের মধ্যে পিঠে ব্যথায় ভোগার প্রবণতা অত্যন্ত বেশি। কেন হয় এমন? সবসময় কি বিষয়টা সাধারণ পিঠে ব্যথার সমস্যাতেই আটকে থাকে, নাকি তা লুকোনো কিডনির রোগের দিকেও ইঙ্গিত দেয়? মহিলাদের পিঠ কোমরে ব্যথার পেছনে কি সিজারিয়ান ডেলিভারির সময় নেওয়া ইনজেকশনই দায়ী? তীব্র পিঠে ব্যথায় ঠান্ডা শেক নাকি গরম শেক উপযোগী? বিস্তারিত জানাচ্ছেন এনআরএস মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডক্টর কিরণ কুমার মুখোপাধ্যায়। পিঠে ব্যথার অনেক রকম কারণ আছে, কিন্তু সব থেকে বেশি কারণ হলো যেটাকে আমরা সাধারণ বাংলায় খিচি লাগা বলি, সেটাই কিন্তু অন্তত 80% ক্ষেত্রে সেটাই একমাত্র কারণ। এবং এরকম কোনো মানুষ বোধহয় পৃথিবীতে নেই যিনি কখনো না কখনো এই ধরনের ব্যথায় ভোগেন। এছাড়া অন্য যে কারণগুলি আছে সেগুলিকে আমরা বিভিন্ন বয়স ক্ষেত্রে ভাগ করতে পারি। তার মধ্যে খুব সাধারণ কারণ হচ্ছে কম বয়সে স্লিপ ডিস্ক আমরা যাকে বলি, আর তারপরে একটু বেশি বয়সে গেলে যখন হাড়ের ক্ষয় হয়, যখন অস্থিসন্ধিগুলো ক্ষয়ে যায়, তো তার জন্য যে ব্যথা, যেটাকে আমরা সাধারণভাবে স্পন্ডাইলোসিস বলি। এছাড়া কম বয়সী মেয়েরা মা হওয়ার পরে সিজারিয়ান সেকশনের পরে তাদের একটা কোমরে ব্যথা হয়, সেটা একটা কারণ। বেশি বয়সী মহিলাদের যাদের মেনোপজ হয়ে যাওয়ার পরে তাদের যে অস্টিওপোরোসিস হয়, তার জন্য অনেকেই প্রচুর ব্যথায় ভোগেন, সেটা অন্যতম একটি কারণ। এছাড়া বিভিন্ন রকম চোট আঘাতজনিত আছেই। আর একটা কম বয়সে একটা খুব সাধারণ একটা কারণ হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে এক ধরনের বাত হয়, যেটা খুব কম বয়সে হয়। সেটা থেকেও কিন্তু তীব্র ব্যথা হতে পারে। এগুলি সাধারণভাবে, এছাড়াও আরো অনেক কারণ আছে, কিন্তু সাধারণ কারণগুলির মধ্যে এগুলোই বেশি আমরা দেখতে পাই। যদি আমরা একই জায়গায় অনেকক্ষণ একইভাবে বসে থাকি একই পশ্চারে, তো তখন আমাদের পিঠের যে মাংসপেশি তারপর প্রচন্ড চাপ পড়ে। তো এই চাপ পড়ার জন্য মাসলগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। আর যারা এই ধরনের বসে থাকার কাজগুলো করেন, সাধারণত তারা ঘরে বসে কাজ করেন, যেমন আইটি সেক্টরের ছেলেমেয়েরা বা স্কুল মাস্টার যারা আছেন তারা, বা কোনো অফিসে যারা দীর্ঘক্ষণ বসে আছেন, তো তাদের ক্ষেত্রে আরেকটা অ্যাডেড কারণ হচ্ছে যে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি খুব কম থাকে শরীরে। তো এই ভিটামিন ডি কম থাকলে মাসেলের যে কার্যক্ষমতা সেগুলো অনেকটা কমে যায়। তো এর ফলে হঠাৎ করে যখন দীর্ঘক্ষণ বসে থাকা, উঠে দাঁড়ানোর সময় তখন মাংসপেশিতে টান পড়ে এবং তার জন্য ব্যথা হয়। যাদের এরকম বিশেষ করে আইটি সেক্টরে বা যারা দীর্ঘক্ষণ বসে থাকেন, তো তাদের জন্য করণীয় হচ্ছে অবশ্যই ভিটামিন ডি অন্তত বছরে একবার টেস্ট করে দেখে নেবেন। কারণ ভিটামিন ডি লেভেল তাদের যখন আমরা করাই তখন অস্বাভাবিক রকমের কম পাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই। তো এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘক্ষণ যদি বসে কাজ করা হয় তাহলে নিয়মিত ব্যায়াম, সেটা সর্বস্তরের সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। ওনাদের ক্ষেত্রে একটু বেশি করে করা দরকার, নিয়ম মেনে করা দরকার। আর তৃতীয়ত হচ্ছে যে একই জায়গায় অনেকক্ষণ বসে থাকা যাবে না। ধরুন একটি ইয়ং ছেলে, সে যদি আইটি অফিসে কাজ করে, ইয়ং ছেলে বা মেয়ে, তো তাকে কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে যে অন্তত ঘন্টা দেড়েক পর উঠে নিজের চেয়ার টেবিলের পাশেই একবার এক চক্কর দিয়ে এসে আবার বসা, যাতে মাংসপেশি সঞ্চালন থাকে। তাহলে কিন্তু পিঠে ব্যথাটা তাদের ক্ষেত্রে অনেক কম হবে। আমাদের কাছে অনেকেই আসেন পিঠে ব্যথা হলেই চলে আসেন এবং আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন যে এটা কি কিডনির ব্যথা নয় তো? কিডনির ব্যথা থেকে কোমরে ব্যথা হতে পারে, কিন্তু আমরা যে মেরুদণ্ড এবং তার সম্পর্কিত যে মাংসপেশি জনিত যে ব্যথাগুলো, তার সঙ্গে কিডনি ব্যথা একটা পার্থক্য আছে। কারণ আমরা জানি কিডনি শরীরের দুপাশে দুটি থাকে। তো কিডনির ব্যথা হলে সাধারণত একসঙ্গে দুটো কিডনির ব্যথা হয় না, সুতরাং দুপাশে ব্যথা হবে না। আর যদি একটা কিডনির ব্যথা হয়, অনেক সময় কিডনিতে পাথর হলে এরকম ব্যথা হতে পারে। সেটা কিন্তু মধ্যবর্তী লাইন যেটা পিঠের, মেরুদণ্ডের লাইন যেটা, মেরুদণ্ডের থেকে অনেকটা দূরে শুরু হবে। তো এবং সাধারণভাবে ওখান থেকে তলপেটের দিকে ব্যথাটা রেডিয়েট করে আসবে। তো এইটা থেকে বোঝা যায় যে এটা কিডনি ব্যথা কি কিডনি ব্যথা নয়। আমাদের কাছে অনেক কম বয়সী মেয়েরা আসেন পিঠে ব্যথা নিয়ে। তো তাদের কমপ্লেন থাকে, বা তারা নিজেরাই বলেন যে আমার সিজার হয়েছিল এবং পিঠে ইঞ্জেকশন দিয়েছিল, এবং ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার পিঠে ব্যথা হচ্ছে। তো
আমি জাস্ট তাদের বলি যে আপনার আশেপাশে এখন প্রচুর মানুষের পায়ে হিপ চেঞ্জ হচ্ছে, নি চেঞ্জ হচ্ছে, সেখানেও কিন্তু আমরা পিঠে ইঞ্জেকশন দিয়ে করি, কিন্তু তারা কখনো পিঠে ইঞ্জেকশনের জন্য পিঠে ব্যথা বলেন না। সুতরাং এটা জানবে যে পিঠে ইঞ্জেকশনটা কিন্তু কারণ নয়। কারণটা হচ্ছে যে আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, এটা কিন্তু আমাদের মেরুদণ্ডের জন্য নয়, এটা আমাদের মেরুদণ্ডের পিছনে এবং সামনে যে মাংসপেশি যেটা ব্যালেন্সটা মেনটেন করে, যেটা আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, সেটা কিন্তু হাড়ের থেকেও এই সামনে এবং পিছনে মাংসপেশির অবদান অনেক বেশি। তো এই জন্যই মানুষ একমাত্র দু পায়ে দাঁড়িয়ে সোজা দাঁড়াতে পারে। তো যখন সন্তান জন্মের সময় এখন একটা হয়ে আছে যে আমাদের মেয়েদের একটু প্রথম সন্তান ধারণ করার বয়স একটু রিলেটিভলি বেড়েছে। তো এবারে যখন সামনের যে মাংসপেশিগুলো, তো এটা যে দীর্ঘদিন ধরে স্ট্রেচ থাকে, তো তার ফলে, এবং এটা একটা যদিও ফিজিওলজিক্যাল প্রসেস, যে নিয়ম অনুসারে ওটা আবার নিজের জায়গায় ফেরত আসার কথা, কিন্তু পুরোটা ফেরত আসে না, তার জন্য পরিশ্রম করতে হয়। তো সিজারের পরে বা এমনকি বাচ্চা জন্মের পরেও নিয়মিতভাবে ব্যায়াম শুরু করতে হবে। বিশেষ করে আমরা যাকে কোর মাসেল বলি, সামনের যে মাসেলগুলি, সেই মাসেলের স্ট্রেংথ কিন্তু আগের জায়গায় ফেরত আনতে হবে। কারণ এমনি 9 মাস ধরে যে মাসেল স্ট্রেস থাকে, সেটা কিন্তু পুরোপুরি নিজের জায়গায় ফেরত নিজে আসবে না। তো এই এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই, এবং বিশ্বাস করবেন যে এই এক্সারসাইজ ঠিকমতো করলে 3 সপ্তাহের মধ্যে তার 6 মাসের ব্যথা 3 সপ্তাহের মধ্যে নিরাময় হতে শুরু করে। সুতরাং ইঞ্জেকশনের ডোজ দেবেন না, এটা আপনার নিয়মিত ব্যায়াম করা দরকার। এবং এখানে আমার আরেকটা কথা বলার আছে যে সন্তান জন্মের পরে বাড়িতে হয়তো একটু বেশি আদর যত্ন করে, যার ফলে নড়াচড়া বারণ করে দেয়, কিন্তু না, এটা নিয়ম হচ্ছে যে সন্তান জন্মের পরে এমনকি সিজার হওয়ার পরেও আপনার অবস্টেট্রিশিয়ানের সাথে কথা বলেই করতে পারেন যে যত তাড়াতাড়ি সম্ভব যে পেটের যে মাসেল, সামনের দিকে যে মাসেল, তার টোন ফিরিয়ে আনতে হবে। এবং সেইটা করলে, এবং ওজন যেন না বাড়ে, এটা একটি কারণ যে পরিশ্রম করতে দেওয়া হয় না, ওজন বেড়ে যায়। এই দুটো যদি করেন, যে নিয়মিত কোর মাসেলের ব্যায়াম এবং ওজনটা কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আমার কোমর ব্যথা হবে না। এমনি যারা কোমর ব্যথা নিয়ে আসেন, আজকাল অনেকেই প্রথমেই একটা এমআরআই করে নিয়ে চলে আসেন, সেটা একদমই ঠিক নয়। কারণ সব ক্ষেত্রে এরকম তাড়াহুড়ো করে এত ইনভেস্টিগেশন করার দরকার নেই। কারণ আমি প্রথমেই বলেছি যে যত আমরা যাকে বলি অ্যাকিউট ব্যাক পেন, মানে তীব্র ব্যথা নিয়ে যখন আসছে হঠাৎ করে যেটা হচ্ছে, তো সেই ব্যথার কিন্তু 80% কারণ কিন্তু মাসেল, কোমরের মাসেল বা লিগামেন্টের আমরা বলি স্ট্রেন বা স্প্রেন বলি, তো সেইটা। সুতরাং অবশ্যই বুঝতে পারছেন যেখানে হাড়েরও কোনো ব্যাপার নেই, নার্ভেরও কোনো ব্যাপার নেই। সুতরাং এগুলোতে তাড়াহুড়ো করে পরীক্ষা নিরীক্ষা দরকার নেই। তাহলে কখন আমরা এমআরআই করতে বলি বা কখন আপনি একদম অপেক্ষা করতে পারবেন না, সেটা হচ্ছে যদি কোমরে ব্যথা, তার সঙ্গে পায়ের দিকে ব্যথা, যেগুলো আমরা সাধারণভাবে আমরা সায়াটিকা বলে থাকি, যে কোমরে এক জায়গায় ব্যথা শুরু হলো, সেখান থেকে পায়ের পিছন থেকে একদম পায়ের পাতা অব্দি ব্যথা কন্টিনিউয়াস থাকছে, শুলেও কমছে না, দাঁড়ালেও কমছে না, কোনোভাবেই কমছে না, সেখানে আমরা কিন্তু দেখার পরে একবার ঠিক পরীক্ষা নিরীক্ষা করে এমআরআই করতে দিই, এক্সরে করতে দিই। আর কখন অবশ্যই আসবেন, একদমই নেগলেক্ট করতে পারবেন না, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে পায়ের পাতা অবশ হয়ে যায়, মানে যাকে আমরা বলি যে প্যারালাইসিস হতে শুরু করলো, যে পায়ের বুড়ো আঙুলটা উপর দিয়ে তুলতে পারছেন না, পায়ের পাতা হাঁটতে গেলে পা টেনে চলতে হচ্ছে, এইটা। আর তার সঙ্গে হচ্ছে যদি কোনো কারণে আপনার বাথরুম পায়খানার কন্ট্রোল চলে যায়। আর এর সঙ্গে আরেকটা থাকে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে আমরা যেখানে বসি, মানে বিশেষ করে ঘোড়ায় চললে যে অংশটা ঘোড়ার উপরে টাচ করে থাকে, আমরা বলি স্যাডেল এরিয়া, তো এই জায়গায় যদি কোনো কারণে অ্যানেস্থেসিয়া হয়ে যায়, মানে অসারতার জন্ম দেয়, এই 3টে জিনিস যদি হয়, তাহলে কিন্তু এমন জিনিস হতে পারে যে এমন কোনো সার্জিক্যাল এমার্জেন্সি হতে পারে, যে তাতে 3 দিনের মধ্যে হয়তো কোনো অপারেটিভ ইন্টারভেনশন না করলে এই ড্যামেজটা পার্মানেন্ট হতে পারে। সুতরাং এই 3টে কারণ যদি দেখা যায়, তাহলে কিন্তু এক মুহূর্ত অপেক্ষা না করে পারলে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যাবে। হঠাৎ করে যদি তীব্র ব্যথা হয়, তাহলে দুটো জিনিস আপনাকে বুঝে নিতে হবে। একটা হচ্ছে পায়ের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। যদি পায়ের দিকে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর যায় ভালো। আর যেটা বেশিরভাগ কারণ, যেটা হচ্ছে কোমরে খিঁচ লাগা, যেটা আমি বললাম, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম যেটা করবেন, সেটা হচ্ছে জায়গাটায় বরফ দেবেন। কোনোভাবেই যে কোনো রকমের যদি কোমরে ব্যথা অ্যাকুইট হয়, এবং সেটা কোমরের জন্য নয়, যে কোনো পায়ে মোচ লাগলেও তাই, সেখানে কিন্তু কখনো গরম দেবেন না বা চেপে মালিশ করবেন না, সবসময় প্রথমে বরফ দেবেন। এবং যদি সেরকম ব্যথা হয়, যদি আপনার
শ্যুট করে বা কোনো অসুবিধা না থাকে, তাহলে একটি অ্যানালজেসিক ট্যাবলেট এবং তার সঙ্গে একটি পিপিআই খেতে পারেন, কিন্তু কখনোই গরম বা মালিশ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেড়ে যাবে। আর এমনিতেই কিন্তু কোমরের যে খিঁচ লেগে যে ব্যথা, খুবই কষ্ট হয়। প্রথম 2-3 দিন মানুষ নড়াচড়া পর্যন্ত করতে পারে না। অনেকে এসে বলে যে লক হয়ে গেছে, মানে আমাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু অত ভয় পাওয়ার কারণ নেই, যদি না ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে টানা নামে। সাধারণভাবে আমরা এটা বলতে পারি, প্রথম একদম কম বয়স থেকে শুরু করা উচিত, কারণ যে কোনো জিনিসের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আমরা ছোটবেলা থেকে বহুবার শুনেছি। সুতরাং যাতে না হয় তার জন্য তো বাচ্চাদের থেকে আমি শুরু করব। বাচ্চাদের থেকে কিন্তু এখনকার দিনে বাচ্চাদের মোবাইল গেম খেলা, বাইরে আউটডোর অ্যাক্টিভিটি না করা, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, এতে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না, এবং তার যে হাড়ের যে গ্রোথ সেটাও ঠিকমতো হচ্ছে না। স্থূলত্ব একটা মানে বিরাট সমস্যা এখনকার দিনে। আর এবারে যদি এই হাড়ের যে গ্রোথ যদি না হয়, আমরা একে বলি বোন ব্যাংক তৈরি হওয়া, হাড়ের একটা ব্যাংক তৈরি হয় যে, এবং এই বোন ব্যাংকটাকে কিন্তু এইটাই কিন্তু আপনাকে সারা জীবন এই বোন ব্যাংকের উপরেই চলতে হবে। তো নর্মালি 35 ইয়ার্সের পরে কিন্তু বোন ব্যাংক আর তৈরি হয় না ম্যাক্সিমাম, অ্যাকচুয়ালি তারও আগে পিকটা তৈরি হয় তখন। তো সুতরাং কম বয়সে পরিমাণ মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, জাঙ্ক ফুড নয়, আউটডোর অ্যাক্টিভিটি, খেলাধুলো করা, ভিটামিন ডি যেন অভাবটা হয় সেটা নজর রাখা, এটা 1 নম্বর। আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে আমাদের মানুষজনের মধ্যে, যে বলার পরে আমরা ব্যায়ামটা শুরু করি, কিন্তু আপনাকে ব্যায়ামটা একটা পার্ট অফ লাইফ করে নেওয়া উচিত। তো এটা হচ্ছে 2 নম্বর, যে সারা জীবন যদি কিছু ছোটখাটো কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে যদি করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে কিছু অভ্যাস। কিরকম? যেমন আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে যে বিছানা কেমন হবে। দেখুন, বিছানা হবে, আপনি যখন শুয়ে থাকছেন তখন এক পশ্চারেই কিন্তু ঘুমের ঘরে কিন্তু 4 ঘন্টা 6 ঘন্টা থেকে যাচ্ছে, অনেকেই থাকে। তো বিছানাটা যেন আপনার যে বডির পশ্চার তার সঙ্গে ম্যাচ করে। তো খুব উঁচু নিচু গদি বিছানা যদি হয়, তাহলে কিন্তু ওই যেটা আমি বললাম যে দীর্ঘক্ষণ বসে থাকলে সমস্যা হতে পারে, তো দীর্ঘক্ষণ এইভাবে শুয়ে থাকলে সে সমস্যা হতে পারে। আর সেজন্য বিছানা হবে ফার্ম, একদম কাঠে শুতে আমরা নিষেধ করি। অনেকে বলে যে মেঝেতে শুয়ে পড়ছে, ওরকম করার দরকার নেই। সব থেকে ভালো হচ্ছে আমরা যে প্লাইয়ের উপর যে তোষক, তুলোর তোষক আমাদের অরিজিনাল, সেরকম তুলোর তোষকের উপরে শোয়া যদি হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে একমাত্র মানুষই 2 পায়ের উপর দাঁড়িয়ে চলে। তো এটা যেমন একটা ভালো দিক আছে, তেমনি এটা কিছু খারাপ দিকও আছে। তো আমরা যখন নিচে থেকে কোনো জিনিস ওঠাই, তখন কিন্তু আমরা হাঁটুটা সোজা রেখে সামনে তুলি, এটি আমাদের ছোটবেলায় অভ্যাস। যদিও এই অভ্যাস আমাদের এখানে শেখানো হয় না, কিন্তু এটা শেখানো উচিত। আমার ধারণা বিদেশি কোনো মুভি দেখলে দেখবেন যে সেখানে যদি জিনিস পড়ে থাকে ওরা হাঁটু ভাঁজ করে তোলে। তো কারণ হচ্ছে যখন আপনি হাঁটু সোজা করে জিনিসটা তুলছেন, তখন এটা একটা ফিজিক্স দিয়ে আপনাকে এক্সপ্লেন করা যায়। এটা হচ্ছে লোডটা, যে কোমরে যে মেরুদণ্ড আর পেলভিসের যে জয়েন্টটা, সেখানে ম্যাক্সিমাম লোড পড়ছে। এই একই ওজন যদি আপনি হাঁটু ভাঁজ করে তোলেন, তাহলে লোডটা কমে যাচ্ছে অনেকটা, কারণ ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে ওখানে চাপটা, মানে ওটাই ফালক্রাম থাকছে না, আপনার হাঁটু এবং কোমরের মধ্যে ভাগ হচ্ছে, যার ফলে কোমরের লোড কম পড়ছে। তো এইটা একটা অভ্যাসটা বজায় রাখা। এবারে আসি বয়স্ক মানুষের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখনই কিছু কিছু জায়গাতে কম বয়সেও ক্যালসিয়ামের পরিমাণ বেশি লাগতে পারে, যেমন ল্যাকটেশন, প্রেগনেন্সি, এগুলোর সময় বেশি লাগতে পারে, বা গ্রোথ পিরিয়ড বেশি লাগতে পারে। কিন্তু আদারওয়াইজ নর্মালি অ্যাডাল্ট ছেলে এবং মেয়েদের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ একই লাগার কথা। কিন্তু মেয়েদের যে মেনোপজের পরে যখন ইস্ট্রোজেনটা কমে যায়, তখন হঠাৎ করে অনেক শারীরবৃত্তীয় পরিবর্তন হয়। তখন কিন্তু হঠাৎ করে তাদের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তাটা অনেক গুণ বেড়ে যায়, অনেকটা, মানে প্রায় ডাবল হয়ে যায়। কারণ নর্মালি 700 মতো পার ডে মেল ফিমেল দুজনেই হলেই হয় নর্মালি আমাদের দেশের মানুষের স্ট্যাচার। সেটা কিন্তু যখনই পিরিয়ড বন্ধ হয়ে গেল, মেনোপজ হওয়ার পরে, তো ওটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে 1200 থেকে 1400 হয়ে গেল পার ডে রিকোয়ারমেন্ট। সেইটা কিন্তু সাধারণভাবে নর্মালি যে খাবার খাই সেখান থেকে আসে না, কারণ বয়স বাড়লে অটোমেটিক খাবারও কমে যায়, খাবার পরিমাণটা কমে যায়, এবং খাবার থেকে যে ক্যালসিয়ামটা আসছে সেই ক্যালসিয়াম থেকে এটা আসা সম্ভব নয়। তো তখন কিন্তু বাইরে থেকে সাপ্লিমেন্ট নিতে হয়। এবং অনেকের মধ্যে ধারণা আছে যে দীর্ঘদিন সাপ্লিমেন্ট নিলে স্টোন হবে না, একদম শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি সঙ্গে থাকে, তাতে কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা কম। তো এটা আমি একটা উদাহরণও দিতে পারি যে
যারা গ্রামে বাড়ি আছে বিশেষ করে তারা জানে যে এখনো অনেকে দিনে 1 লিটার দুধ খায়। তো সেখানে প্রচুর ক্যালসিয়াম থাকে, আমরা জানি দুধে অনেকটা বেশি ক্যালসিয়াম থাকে, তাদের তো স্টোন হয় না, কারণ শরীরের নিয়ম হচ্ছে যতটা প্রয়োজন ততটা নেবে, বাকিটা বেরিয়ে যাবে। কিন্তু সঙ্গে যদি আপনি অ্যাডিটিভ কিছু দেন, যাদের কাজ হচ্ছে জোর করে ক্যালসিয়াম বডিতে ঢুকিয়ে দেওয়া, সেক্ষেত্রে আপনার ব্লাড ক্যালসিয়াম বেড়ে যেতে পারে। কিন্তু নর্মাল ক্যালসিয়াম মেয়েদের ক্ষেত্রে 1200 করে পার ডে নিতেই হবে। যদি না নেওয়া হয় কি হবে, হাড় থেকে কিন্তু, কারণ ওই ক্যালসিয়ামটা প্রতিদিন বেরিয়ে আসবে অল্প করে। কেন বেরিয়ে আসবে? কারণ আমাদের শরীরে সর্বত্র ক্যালসিয়াম লাগে, সর্বত্র, মাসেলে, হার্ট চালাতে ক্যালসিয়াম লাগে, ক্যালসিয়াম চ্যানেল সর্বত্র আছে। তো ওই ক্যালসিয়াম লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে, 8 থেকে 12-র মধ্যে ক্যালসিয়াম লেভেলটা মেনটেন করতে হবে, না করলে কিন্তু হার্ট বন্ধ হয়ে যেতে পারে এমনকি। তো শরীর চাইবে যে ক্যালসিয়ামটা মেনটেন হোক, তো তখন যদি খাবারের সাথে না পায় তাহলে হার্ট থেকে ক্যালসিয়াম টেনে রাখে। এবং দেখা গেছে যে যদি এক্সট্রা ক্যালসিয়াম, মানে যেটা এক্সট্রা লাগছে মেনোপজের পরে, সেটা যদি না খায় কোনো মহিলা, তখন হচ্ছে যে প্রতি বছর গড়ে 2% করে তার হাড় থেকে ক্যালসিয়ামের যে ব্যাংক ছিল সেখানে 2% করে প্রতি বছর কমতে শুরু করবে। তো যখনই ওটা ধরুন 10 বছর হয়ে গেল, 20% কমে গেল, তখন কিন্তু তার ব্যথা দিয়ে শুরু হবে এবং এত ভঙ্গুর হয়ে যাবে কিছুদিন পরে যে জাস্ট একটু দেয়ালে হাত লাগলো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পড়লো, কোমরের মেরুদণ্ডে হাড় ভেঙে গেল, দেয়ালে হাত লাগলো কবজির হাড় ভেঙে গেল, বা দাঁড়িয়ে মাটিতে পড়ে গেল, তো হিপ জয়েন্টে বলের কাজটা ভেঙে গেল। তো এইটা একটা অন্যতম কারণ। তো এইগুলোকে আমাদের অবশ্যই প্রথম থেকে একদম, এবং আমি আবার বলবো যে এই যে প্রিভেনশনটা শুরু থেকে করা উচিত, এবং বাচ্চা যখন বড় হচ্ছে তখন থেকেই তার মাথায় এগুলো ঢোকানো উচিত যে হাড়ের যে স্বাস্থ্য সেটা আমরা কিভাবে মেনটেন করবো, কিভাবে আমরা এগুলোকে ব্যথাটা প্রিভেন্ট করবো। নমস্কার। ফলো করুন বর্তমান।